আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে পাঠ উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ, সহকারী শিক্ষক রসায়ন, বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, বগুড়া। আজকের আলোচনার বিষয় সপ্তম অধ্যায়, শক্তির ব্যবহার। আমরা ইতিপূর্বে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছি। পর্ব 1-এ কাজ, ক্ষমতা ও শক্তি নিয়ে আলোচনা করেছি। পর্ব 2-তে শক্তির উৎস, বিভিন্ন প্রকার শক্তি, শক্তির রূপান্তর, শক্তির সংরক্ষণশীলতা আলোচনা করা হয়েছে। পর্ব 3-এ নবায়নযোগ্য ও অনবায়নযোগ্য শক্তির উৎস, শক্তির প্রভাব ও সাশ্রয়ী ব্যবহার আলোচনা করা হয়েছে। এ পর্বে আমরা শক্তির বিকল্প উৎসের সন্ধানের ব্যাপারে আলোচনা করব। বাংলাদেশের প্রেক্ষাপটে শক্তির ব্যবহার। এ পর্বে পুনরায় আমরা আমাদের জীবনে শক্তির প্রভাব ও এর সাশ্রয়ী ব্যবহার নিয়েও আরও আলোচনা করব এবং পূর্বোক্ত বিষয়গুলো আলোকপাত করব। যেমন আমরা যে বিষয়গুলো ইতিপূর্বে আলোচনা করেছি, আমরা আলোচনা করেছি বিভিন্ন প্রকার শক্তি, আমরা আলোচনা করেছি শক্তির প্রধান উৎস, সূর্যকে শক্তির প্রধান উৎস কেন বলা হয়, আমরা আলোচনা করেছি চুম্বক শক্তি, আলোচনা করেছি রাসায়নিক শক্তি, আলোচনা করেছি বায়ু শক্তি, এছাড়াও আলোচনা করা হয়েছে পারমাণবিক শক্তি নিয়ে। আমরা বিভিন্ন যান্ত্রিক শক্তি আলোচনা করেছি, যেমন স্থিতিশক্তি, গতিশক্তি। এরপরে আলোচনা করা হয়েছে শক্তির রূপান্তর নিয়ে। অনেকগুলো উদাহরণ আমরা দিয়েছি, অনেক ধরনের শক্তির রূপান্তর তোমাদেরকে দেখানো হয়েছে। আমরা আলোচনা করেছি শক্তির সংরক্ষণশীলতা নীতি নিয়ে। নবায়নযোগ্য এবং অনবায়নযোগ্য শক্তির উৎস নিয়েও আলোচনা করা হয়েছে। নবায়নযোগ্য ও অনবায়নযোগ্য শক্তি কাকে বলে তা আলোচনা করা হয়েছে। আমরা বায়োগ্যাস নিয়েও আলোচনা করেছি। পানির উৎসকে কিভাবে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যায় তা দেখানো হয়েছে। সৌরশক্তির ব্যবহার দেখানো হয়েছে। এখন আমরা আলোচনা করব শক্তির বিকল্প উৎসের সন্ধানে এবং আমাদের জীবনে শক্তির প্রভাব ও এর সাশ্রয়ী ব্যবহার। এছাড়াও সর্বশেষে রয়েছে এ অধ্যায়ে মূল্যায়ন এবং তোমাদের অনুশীলন করার জন্য দুটি সৃজনশীলের অংশবিশেষ। তোমরা এগুলো মনোযোগের সাথে খেয়াল করবে। শক্তির বিকল্প উৎসের সন্ধান। এ যাবৎ প্রাপ্ত প্রাকৃতিক শক্তির মধ্যে তেল, গ্যাস, কয়লা, বিদ্যুৎ প্রভৃতি অবিরত ব্যবহারের ফলে নিঃশেষ হয়ে যাচ্ছে, কারণ এগুলো হচ্ছে জীবাশ্ম জ্বালানি। এটি মাটির নিচে খনিজ হিসেবে পাওয়া যায়। এটি অনবরত ব্যবহার করতে থাকলে একসময় এর পরিমাণ নিঃশেষ হয়ে যাবে, তখন আমাদের দেশে শক্তির সংকট বা ঘাটতি সৃষ্টি হবে। পারমাণবিক শক্তি সম্ভাবনাময় উৎস হিসেবে আবির্ভূত হলেও এর প্রারম্ভিক খরচ অনেক বেশি। পারমাণবিক উৎস থেকে অনেক বেশি শক্তি পাওয়া গেলেও এই পারমাণবিক স্থাপনা নির্মাণ করা যেরকম ব্যয়বহুল, তেমনি ঝুঁকিপূর্ণ এবং এটি ব্যবহারে অনিশ্চয়তা রয়েছে। যেমন রাশিয়ার চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুর্ঘটনার কারণে পুরো এলাকায় বসবাসের অযোগ্য হয়ে পড়েছে, কারণ ছড়িয়ে পড়ছে বিভিন্ন ধরনের তেজস্ক্রিয় রশ্মি। ক্ষতিকর তেজস্ক্রিয় রশ্মির কারণে মানুষের জীবনযাত্রা বিঘ্ন হচ্ছে। আমাদের প্রাকৃতিক গ্যাস হচ্ছে অমূল্য সম্পদ, কিন্তু এটি নবায়নযোগ্য শক্তি নয়। নবায়নযোগ্য না হওয়ার কারণে এটি বারবার ব্যবহার করতে থাকলে এই উৎস একসময় শেষ হয়ে যাবে, তখন আমাদের দেশে প্রাকৃতিক গ্যাসের সংকট দেখা দেবে। আমাদের দেশে প্রায় 16 কোটি লোকের খাদ্য প্রস্তুতের জন্য রান্নাবান্নার কাজে বছরে প্রচুর পরিমাণে জ্বালানি ব্যবহৃত হচ্ছে। এসব জ্বালানির মধ্যে রয়েছে কাঠ, খড়কুটো, গোবর প্রভৃতি পচনশীল পদার্থ। আমরা জানি এগুলো মাটির উর্বরতা বৃদ্ধিতে সহায়তা করে, কিন্তু এগুলোকে আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করলে মাটির উর্বরতা বৃদ্ধি পাবে না, ফলে ফসলের উৎপাদন হ্রাস পাবে। জৈব সার হিসেবে এর ব্যবহার সীমিত হচ্ছে, ফলে মাটির উর্বরতা হ্রাস পাচ্ছে। রান্নার কাজে প্রচলিত জ্বালানি হিসেবে কাঠের ব্যবহার সর্বাধিক, ফলে দেশের শুধু বনজ সম্পদই ধ্বংস হচ্ছে না, আমাদের পরিবেশেও নেমে আসছে বড় ধরনের বিপর্যয়। কারণ আমরা জানি পরিবেশের ভারসাম্য রক্ষায় বনজ সম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের মোট আয়তনের তুলনায় যে পরিমাণ বনজ সম্পদ প্রয়োজন, আমাদের দেশে এখনই তার ঘাটতি সৃষ্টি হয়েছে। এ কারণে পরিবেশের মধ্যে বিপর্যয় নেমে আসছে। এই জনসংখ্যা বাড়তে থাকলে শক্তির ঘাটতি সৃষ্টি হবে, আর এই শক্তির চাহিদা পূরণের জন্য যখন বনজ সম্পদ ধ্বংস করা হবে, তখন মহা বিপর্যয়ের সৃষ্টি হবে। গাছপালা বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ করে, এমনকি গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণতা প্রতিরোধেও সহায়তা করে। কিন্তু রান্নাবান্নার কাজে এই কাঠ বা গাছপালা যদি ধ্বংস করি, দেশে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বেড়ে যাবে, গ্লোবাল ওয়ার্মিং সৃষ্টি হবে। এ সকল বিষয় বিবেচনা করে জ্বালানির এই বিরাট খাতে বিকল্প উৎসের সন্ধান করা অত্যন্ত প্রয়োজন। ইতিমধ্যে বিজ্ঞানীরা বায়োগ্যাস প্রযুক্তি উদ্ভাবন করেছে, যা আমরা নবায়ন শক্তির উৎস হিসেবে বিবেচনা করেছি। এই উৎস থেকে আমরা অনবরত শক্তি পেতে পারি, ফলে আমাদের দেশের প্রাকৃতিক গ্যাসের সংকট সৃষ্টি হওয়া থেকে অনেকটাই রক্ষা পাবে। সৌরশক্তিকে আংশিকভাবে হলেও কাজে লাগাতে সমর্থ হয়েছে। সৌরশক্তি, সমুদ্র স্রোত এবং বায়ু শক্তি এক একটি উৎস হিসেবে আবির্ভূত হয়েছে। জৈব গ্যাস উৎপাদনের ব্যবস্থা করতে পারলে সুদূর পল্লী অঞ্চলে জ্বালানি ছাড়াও বাতি ও টিভি চালানোর মতো বিদ্যুৎ পাওয়া যায়।
এই প্রযুক্তি গ্রহণ করলে প্রাকৃতিক বনজ সম্পদের উপর চাপ কমবে, পরিবেশের ভারসাম্য বজায় রাখা সম্ভব, জমির উর্বরতা সংরক্ষণ করে অধিক ফসল ফলানো যাবে। সর্বোপরি আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আমরা একটি সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশ রেখে যেতে পারব। সুতরাং বায়োগ্যাস প্রযুক্তি অবলম্বন, সম্প্রসারণ ও সংরক্ষণের প্রয়োজনীয়তা অপরিসীম। উপরের আলোচনা থেকে আমরা অবশ্যই বুঝতে পারলাম যে কেন আমাদের বিকল্প উৎসের সন্ধান করতে হবে। কারণ অনবায়নযোগ্য শক্তির উৎস থেকে শক্তি পাওয়া সহজ হলেও এটি যেহেতু একবার ব্যবহার করলে নিঃশেষ হয়ে যায়, তাই কোনো না কোনো সময় এটি শেষ হয়ে যাবে, এটি থেকে আর শক্তি আমরা নিতে পারবো না। এজন্য এটি ফুরানোর পূর্বেই আমাদেরকে বিকল্প শক্তি উৎস খুঁজতে হবে, যে উৎস থেকে শক্তি ব্যবহার করার কারণে আমাদের অনবায়নযোগ্য শক্তির উপর চাপ কমে যাবে। আমাদের জীবনে শক্তির প্রভাব ও এর সাশ্রয়ী ব্যবহার। ইতিপূর্বেই আলোচনা করা হয়েছে যে আমাদের দেশে জনসংখ্যা অনেক বেশি, প্রায় 16 কোটি বা এরও থেকেও অনেক বেশি। প্রতি বছর রান্নাবান্নার কাজে প্রচুর জ্বালানি ব্যবহার করতে হচ্ছে। এর অধিকাংশই হচ্ছে কাঠ, খড়কুটা, নাড়া, শুকনো গোবর ইত্যাদি। প্রচলিত জ্বালানি হিসেবে এগুলো ব্যবহারের ফলে দেশের বনজ সম্পদ কমে যাচ্ছে, মাটির উর্বরতা হারাচ্ছে এবং পরিবেশ বিপন্ন হচ্ছে। আমাদের জনসংখ্যা বৃদ্ধির হার বেশি, ফলে আগামী দিনে বর্ধিত জনসংখ্যার জ্বালানি চাহিদা পূরণে আমাদেরকে হিমশিম খেতে হবে। জ্বালানি সংকট মোকাবিলার বিষয়ে আমাদেরকে অবশ্যই ভাবতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রেই আমরা শক্তি ব্যবহার করছি। আমাদের বাঁচার জন্য যেমন শক্তির প্রয়োজন, তেমনি জীবন মান উন্নয়নের জন্য শক্তি প্রয়োজন। শক্তি না হলে আমাদের জীবন চলে না, তাই শক্তি আমাদের অস্তিত্বের সঙ্গে সম্পৃক্ত। আমরা দেখেছি যে জীবাশ্ম জ্বালানি আমাদের শক্তির একটি বিরাট উৎস, কিন্তু এই শক্তি সীমিত এবং একসময় এটি নিঃশেষ হয়ে যাবে। তাই মানুষ শক্তির বিকল্প উৎসের সন্ধানে সচেষ্ট। নবায়নযোগ্য শক্তির উৎস কিছুটা সম্ভাবনাময় বলে মনে হচ্ছে। যতক্ষণ আমরা অফুরন্ত শক্তির কোনো উৎস হাতের কাছে না পাচ্ছি, ততক্ষণ প্রাপ্ত শক্তির ব্যবহারে আমাদের অবশ্যই সচেতন ও মিতব্যয়ী হতে হবে। দৈনন্দিন জীবনে শক্তির অপব্যবহার বা অপচয় রোধ করা আমাদের নৈতিক দায়িত্ব, আর এজন্য আমাদের নিম্নলিখিত পদক্ষেপগুলো গ্রহণ করতে হবে। শক্তিকে ব্যক্তিগত সম্পদ না ভেবে সমষ্টিগত সম্পদ বিবেচনা করার মানসিকতা সৃষ্টি করতে হবে, আর এই মানসিকতা থেকেই আমাদেরকে শক্তির অপচয় রোধ করতে হবে। অপ্রয়োজনে টিভি, বাতি, রেডিও, এয়ার কন্ডিশন প্রভৃতি বৈদ্যুতিক যন্ত্রপাতি ও সরঞ্জাম চালিয়ে রাখা যাবে না। ত্রুটিপূর্ণ যানবাহন বা যন্ত্রপাতি ব্যবহার করা যাবে না, কারণ এগুলো ত্রুটিপূর্ণ হওয়ার কারণে অধিক জ্বালানি খরচ হয়, আর অধিক জ্বালানি খরচ একদিকে অর্থ যেমন নষ্ট করে, তেমনি আমাদের এই গুরুত্বপূর্ণ সম্পদকে ধ্বংস করে, এছাড়া পরিবেশকেও দূষিত করে। তাই আমরা ত্রুটিপূর্ণ যানবাহন বা যন্ত্রপাতি ব্যবহার করব না। বিনা কারণে বা অপ্রয়োজনে যানবাহনের ইঞ্জিন চালু রাখব না। শক্তির সংরক্ষণ আমাদের ব্যক্তিগত খরচ কমায়। এছাড়াও আমাদেরকে বিদ্যুৎ সাশ্রয়ী যেসব রান্নার উপকরণ আছে সেগুলো ব্যবহার করতে হবে। যেমন আমরা প্রেসার কুকারে যদি রান্না করি, তাহলে 85% বিদ্যুৎ খরচ কমে যাবে। অর্থাৎ আমাদেরকে বিবেচনা করতে হবে আমরা যে সকল উৎস থেকে শক্তি ব্যবহার করি, যাতে এগুলোর কোনোভাবেই অপচয় না হয়। আমরা অপ্রয়োজনে পানির টেপ খুলে রাখবো না, আমরা অপ্রয়োজনে গাছপালা কাটবো না, বনজ সম্পদ ধ্বংস করব না, বরঞ্চ আমরা বেশি বেশি গাছ লাগাবো। এতে পরিবেশের কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমে যাবে, ফলে পরিবেশে উষ্ণতা কমবে, অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণতা হ্রাস পাবে এবং পরিবেশে গ্রিনহাউস গ্যাসের পরিমাণও কমে যাবে। গ্রিনহাউস গ্যাসের মধ্যে প্রধান গ্রিনহাউস গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। যে নবায়নযোগ্য শক্তির উৎস অনেকটাই পরিবেশ বান্ধব এবং এটি পরিবেশের ক্ষতি করে না, তাই আমরা এটি ব্যবহারের চেষ্টা করব। আর এটি একবার স্থাপন করলে অনেক দিন পর্যন্ত এটা থেকে সুবিধা পাওয়া যায়। যদিও এর স্থাপন করার জন্য বেশি খরচের প্রয়োজন হয়, তারপরেও এটি স্থাপন করলে যেহেতু দীর্ঘদিন আমরা এটা থেকে লাভবান হতে পারবো, তাই আমরা এটি ব্যবহারের চেষ্টা করব। অনবায়নযোগ্য শক্তি যেহেতু পরিবেশকে উচ্চ মাত্রায় দূষিত করে, তাই আমরা যত সম্ভব এর ব্যবহার কমানোর চেষ্টা করব এবং এর বিকল্প ব্যবহারের চেষ্টা চালিয়ে যাব। আমরা এই অধ্যায়ে অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারলাম। এছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, আমরা এগুলো আলোচনা করেছি। যেমন এছাড়াও শক্তির রূপান্তরের অনেক কাজ আমরা পড়েছি। এর মধ্যে শব্দ শক্তির রূপান্তর, যেমন শব্দোত্তর তরঙ্গ দ্বারা জামা কাপড়ের ময়লা পরিষ্কার করা সম্ভব হয়। এসব ক্ষেত্রে শব্দশক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। অনুনাদের সময় শব্দশক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। আবার টেলিফোন এবং রেডিওর প্রেরক যন্ত্রে শব্দশক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। ঠিক একইভাবে চৌম্বক শক্তির রূপান্তরও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। লোহাকে দ্রুত বা বারবার চুম্বকন এবং বিচুম্বকনকরণের কালে তাপ উৎপন্ন হয়।
এতে চুম্বক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। তাছাড়া তড়িৎ চুম্বকের সাহায্যে ভারী জিনিসপত্র উঠানো যায়, এতে চুম্বক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। বৈদ্যুতিক ইস্ত্রিতে বিদ্যুৎ চালনা করলে সেখানে তাপ উৎপন্ন হয়, এক্ষেত্রে বিদ্যুৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়, আবার এই তাপ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। বৈদ্যুতিক পাখায় বিদ্যুৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়, এক্ষেত্রে আরও একটা শক্তি রয়েছে, বৈদ্যুতিক শক্তি চুম্বক শক্তিতে রূপান্তরিত হয়, এরপর চুম্বক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়, পাখাকে ঘোরায়, আর এ থেকে আমরা বাতাস পেয়ে থাকি। এভাবে শক্তির রূপান্তর আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া বিদ্যুৎ শক্তির সাহায্যে বাতি জ্বালানোর সময় বিদ্যুৎ শক্তি আলোক শক্তিতে এবং তাপ শক্তিতে রূপান্তরিত হয়, এগুলো আমরা আলোচনা করেছি। রান্না বান্নার সময় প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয় বা জ্বালানি ব্যবহার করা হয়। প্রাকৃতিক গ্যাস এবং জ্বালানিতে থাকে রাসায়নিক শক্তি, যা তাপ এবং আলোক শক্তিতে রূপান্তরিত হয়, আর এই তাপের মাধ্যমে বা এই তাপ শক্তিকে ব্যবহার করে আমরা রান্নাবান্নার কাজ পরিচালনা করি। এছাড়া গাড়ির ইঞ্জিন চালানোর জন্য আমরা যে জ্বালানি ব্যবহার করি সেই জ্বালানিতে থাকে রাসায়নিক শক্তি, যখন ইঞ্জিনে এই জ্বালানির দহন হয় তখন তা তাপ শক্তিতে এবং যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়, আর তার মাধ্যমে গাড়ি চলে। এই বিষয়গুলো আমরা জানলাম। এখন তোমাদের মূল্যায়নের জন্য আরও কিছু প্রশ্ন তোমাদের জন্য দেওয়া হয়েছে। দুই বন্ধু মানিক ও মনির হাঁটছিল, এমন সময় তারা রাস্তায় দুটি বস্তুকে সরানোর চেষ্টা করছিল। মানিক 500 নিউটন ওজনের একটি বস্তু 10 মিনিটে 25 মিটার দূরত্বে সরিয়ে নেয়। মনির 600 নিউটন ওজনের একটি বস্তু 6 মিনিটে 28 মিটার দূরত্বে সরিয়ে নেয়। এখন এই উদ্দীপক থেকে প্রশ্ন হচ্ছে মানিক এবং মনিরের কৃতকাজের পরিমাণ কত। এরপর উদ্দীপকে তাদের অতিক্রান্ত দূরত্ব যদি সরল রৈখিক হয় তাহলে কার ক্ষমতা বেশি হবে, এটি গাণিতিকভাবে বিশ্লেষণ করো। প্রথমে আমরা লিখব যে দেওয়া আছে মানিক কর্তৃক সরানো বস্তুর ওজন 500 নিউটন, অতিক্রান্ত দূরত্ব 25 মিটার, মনির কর্তৃক সরানো বস্তুর ওজন 600 নিউটন, দূরত্ব 28 মিটার। অতএব মানিকের কৃতকাজের পরিমাণ সমান সরানো বস্তুর ওজন ইন্টু দূরত্ব। আমরা জানি কাজ সমান বল ইন্টু সরণ, অতএব মানিকের কৃতকাজের পরিমাণ সমান সরানো বস্তুর ওজন ইন্টু দূরত্ব। এখানে বস্তুর ওজন হচ্ছে মূলত বল আর ওজন সমান, তো সেক্ষেত্রে 500 নিউটন। দূরত্ব এক্ষেত্রে সরলরৈখিক হওয়ার কারণে সেটি হচ্ছে সরণ হচ্ছে 25 মিটার। এ দুটি আমরা গুণ করলে আমরা পাই 12,500 জুল, কারণ নিউটন মিটার সমান হচ্ছে জুল। ঠিক একইভাবে মনিরের কৃতকাজের পরিমাণ সমান সরণ বস্তুর ওজন অর্থাৎ বল ইন্টু দূরত্ব অর্থাৎ সরণ, 600 নিউটন ইন্টু 28 মিটার, 16,800 জুল। এখানে আমরা দূরত্ব না রেখে সরণ লিখতে পারি। এর পরের প্রশ্ন, প্রথমে আমরা লিখব দেওয়া আছে মানিকের ক্ষেত্রে বস্তুর ওজন 500 নিউটন, সময় 10 মিনিট, যাকে আমরা সেকেন্ডে রূপান্তর করব। 10 গুণন 60 সমান হচ্ছে 600 সেকেন্ড, দূরত্ব 25 মিটার। মনিরের ক্ষেত্রে বস্তুর ওজন হচ্ছে 600 নিউটন, সময় 6 মিনিট অর্থাৎ 6 গুণ 60 সেকেন্ড সমান 360 সেকেন্ড, দূরত্ব 28 মিটার। মানিক ও মনিরের সরণ বস্তু অতিক্রান্ত দূরত্ব সরলরৈখিক হলে মানিকের ক্ষমতা সমান বস্তুর ওজন ইন্টু দূরত্ব ভাগ সময়। আবার বলতেছি, মানিকের ক্ষমতা সমান বস্তুর ওজন গুণ দূরত্ব ভাগ সময়। এখানে টাইপ হয়নি, তোমরা লিখে নিবে মানিকের ক্ষমতা সমান বস্তুর ওজন গুণ দূরত্ব ভাগ সময়। অর্থাৎ এখানে আমরা বস্তুর ওজন 500 নিউটন গুণ দূরত্ব হচ্ছে 25 মিটার ভাগ সময় হচ্ছে 600 সেকেন্ড। আমরা হিসাব করার পর বের হবে 20.83 ওয়াট। ঠিক একইভাবে মনিরের ক্ষমতা সমান বস্তুর ওজন গুণ দূরত্ব বা সরণ ভাগ সময়। এক্ষেত্রে বস্তুর ওজন হচ্ছে 600 নিউটন গুণ 28 মিটার ভাগ 360 সেকেন্ড। উত্তর 46.67 ওয়াট। উপরোক্ত গাণিতিক বিশ্লেষণে দেখা যায় মানিকের ক্ষমতা মনিরের ক্ষমতার চেয়ে কম। এরপর এই পৃষ্ঠায় তোমাদের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে নমুনা স্বরূপ। তোমাদের বাড়ির কাজ হিসেবে যে প্রশ্ন দেওয়া হয়েছে 50টি, সেগুলো তোমরা এভাবে করবে। যেমন শক্তির একক কি, জুল, কাজ করার সামর্থ্যকে কি বলা হয়, শক্তি, বায়ু কি, বায়ু এক ধরনের শক্তি, কয়লা পোড়ালে কোন শক্তি উৎপন্ন হয়, তাপ এবং আলো,
কয়লার মধ্যে কোন ধরনের শক্তি রয়েছে, রাসায়নিক শক্তি ইত্যাদি বিভিন্ন প্রশ্ন তোমরা তৈরি করবে এবং তার উত্তর লিখবে। এখানে আরও কিছু বড় প্রশ্ন দেওয়া হয়েছে। কাজের সাথে কয়টি বিষয় সম্পর্কযুক্ত ব্যাখ্যা করো। সূর্য থেকে আমরা কোন কোন শক্তি পাই ব্যাখ্যা করো। সূর্য সকল শক্তি উৎস ব্যাখ্যা করো। বিলাসবহুল জীবনযাপনের ক্ষেত্রে শক্তির সংকট ব্যাখ্যা করো। মানুষ উন্নত জীবনযাপনের জন্য বিলাসবহুল বাড়িঘর নির্মাণ করে। রেডিও, টিভি, ভিসিআর আরও বিভিন্ন ধরনের বিলাসবহুল যন্ত্রপাতি তারা ব্যবহার করে, বিভিন্ন সংযোগাদি ব্যবহার করে, এতে শক্তির সংকট সৃষ্টি হচ্ছে। উন্নয়নশীল দেশে শক্তির ব্যয় কেমন ঘটে, এখানে তোমরা দেখবে। পরবর্তীতে আরও একটি তোমাদের গাণিতিক সমস্যা দেওয়া হয়েছে। আবিদ 20 সেকেন্ডে 25 নিউটন বল দ্বারা কোনো বস্তুকে 28 মিটার দূরত্বে নিতে পারে বা সরাতে পারে, এবং আসিম 25 সেকেন্ডে 30 নিউটন বল দ্বারা কোনো বস্তুকে 35 মিটার সরাতে পারে, অর্থাৎ বস্তুটির 35 মিটার সরণ হয়। এখন প্রশ্ন হচ্ছে দুই ব্যক্তির জন্য কাজের পরিমাণ নির্ণয় করো। তারপরের প্রশ্ন, উল্লিখিত ব্যক্তির মধ্যে কার ক্ষমতা বেশি। নিচের উদ্দীপকে দেওয়া দুই ব্যক্তির জন্য কাজের পরিমাণ নির্ণয় করা হলো। আবিদের ক্ষেত্রে কাজের পরিমাণ বল গুণ বল প্রয়োগের ফলে বস্তুর সরণ, এখানে বল হচ্ছে 25 নিউটন আর বল প্রয়োগের ফলে বস্তুর সরণ হচ্ছে 28 মিটার, গুণ করলে হয় 700 জুল। আসিমের ক্ষেত্রে আমরা জানি কাজের পরিমাণ বল ইন্টু বল প্রয়োগের ফলে বস্তুর সরণ, বল হচ্ছে 30 নিউটন আর বস্তুর সরণ হচ্ছে 35 মিটার, এ দুটি গুণ করলে হয় 1050 জুল। এক্ষেত্রে শুরুতে আমরা দেওয়া আছে লিখব যে দেওয়া আছে আবিদের প্রযুক্ত বল 25 নিউটন, কাজ করতে সময় লাগে 20 সেকেন্ড এবং বস্তুটির সরণ 28 মিটার। ঠিক একইভাবে আসিমের ক্ষেত্রে লিখে নেব যে সময় 25 সেকেন্ড, প্রযুক্ত বল 30 নিউটন, বস্তুর সরণ 35 মিটার লিখে এরপর আমরা এই অঙ্কগুলো করব। পরের প্রশ্নের উত্তরে আবিদ ও হাসিমের মধ্যে কার ক্ষমতা বেশি এটা আমরা প্রমাণ করব। আমরা জানি কাজ করার হারকে ক্ষমতা বলে। ক্ষমতা সমান হচ্ছে বল ইন্টু সরণ ভাগ সময়। আবিদের ক্ষেত্রে ক্ষমতা সমান, আমরা ওই সূত্র অনুযায়ী মান বসাবো, বল 25 নিউটন গুণ সরণ 28 মিটার ভাগ সময় হচ্ছে 20 সেকেন্ড। করার পরে আমাদের বের হবে 35 জুল পার সেকেন্ড সমান 35 ওয়াট। আমরা জানি জুল পার সেকেন্ড সমান হচ্ছে ক্ষমতার মূল সূত্র হচ্ছে ক্ষমতা সমান কাজ ভাগ সময়, আর কাজ সমান হচ্ছে বল ইন্টু সরণ। ঠিক একইভাবে আসিমের ক্ষেত্রে ক্ষমতা সমান কাজ ভাগ সময়। পরের লাইনে আমরা সমান চিহ্ন দিয়ে লিখব, যেখানে কাজ লেখা ছিল তার পরিবর্তে লিখব বল গুণ সরণ ভাগ সময়। বলের জায়গায় আমরা লিখব 30 নিউটন, সময়ের জায়গায় আমরা লিখব 25 সেকেন্ড এবং সরণের জায়গায় আমরা লিখব 35 মিটার। এক্ষেত্রে উপরে তাহলে সংখ্যা হবে 30 গুণ 35 ভাগ 25 সমান হচ্ছে 42 জুল পার সেকেন্ড সমান 42 ওয়াট। এখন গাণিতিক বিশ্লেষণ থেকে আমরা সহজেই বুঝতে পারি যে কার ক্ষমতা বেশি। এখানে দেখা যাচ্ছে আবিদের ক্ষমতা হচ্ছে 35 ওয়াট আর আসিমের ক্ষমতা হচ্ছে 42 ওয়াট, অর্থাৎ আবিদের থেকে আসিমের ক্ষমতা বেশি। এ অধ্যায়ে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নবলী তোমাদের দেওয়া হয়েছে, তোমরা এগুলো পড়বে। শক্তির সংরক্ষণশীলতা নীতি ব্যাখ্যা করো। নবায়নযোগ্য ও অনবায়নযোগ্য শক্তি উৎস বলতে কী বোঝায়। নবায়নযোগ্য অনবায়নযোগ্য শক্তির তুলনামূলক আলোচনা করো বা পার্থক্য লিখো। বায়োগ্যাসকে নবায়নযোগ্য শক্তির উৎস বলা হয় কেন। নবায়নযোগ্য শক্তির সুবিধা এবং সীমাবদ্ধতা লিখো। অনবায়নযোগ্য শক্তির সুবিধা ও সীমাবদ্ধতা লিখো। দৈনন্দিন জীবনে শক্তির অপব্যবহার বা অপচয় রোধ করা আমাদের নৈতিক দায়িত্ব, উক্তিটি বিশ্লেষণ করো। শক্তির সংকট মোকাবেলায় শক্তির বিকল্প উৎসের সন্ধান করা কেন প্রয়োজন, উক্তির বিশ্লেষণ করো। বাংলাদেশের প্রেক্ষাপটে নবায়নযোগ্য শক্তি ব্যবহারের সফলতা ও ব্যর্থতা আলোচনা করো। বায়ু প্রবাহ কোন ধরনের শক্তি উৎস ব্যাখ্যা করো। জীবাশ্ম জ্বালানি কোন ধরনের শক্তি উৎস ব্যাখ্যা করো। বিভিন্ন ধরনের শক্তির রূপান্তর বিশ্লেষণ করো। এখানে আমরা আরও একটা প্রশ্ন লিখতে পারি, আমাদের দৈনন্দিন জীবনে শক্তির রূপান্তর কেন প্রয়োজন বিশ্লেষণ করো। মহাবিশ্বে মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট ও অপরিবর্তনীয়, এই উক্তিটি বিশ্লেষণ করো। শক্তি কাকে বলে, এর প্রকারভেদ আলোচনা করো। বাড়ির কাজ, সম্পূর্ণ অধ্যায় থেকে 50টি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তৈরি করবে। সম্পূর্ণ অধ্যায়টি 3 থেকে 4 বার মনোযোগ সহকারে পড়বে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।